প্রিয় শিক্ষার্থী, আজকের হিসাব বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। তোমাদের সাথে আছি আমি এস.এম. আসিফ হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, রাউজান, চট্টগ্রাম। আমাদের আজকের আলোচ্য বিষয় জাবেদা। আজকে আমরা একটা জাবেদার সম্পূর্ণ অঙ্ক করার চেষ্টা করব। আমাদের আগের ভিডিওটিতে আমরা জাবেদার প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। যারা আগের ভিডিওটি দেখোনি, আজকের ভিডিওটি দেখার আগে আমার অনুরোধ থাকবে তোমরা আগের ভিডিওটি একবার দেখে নিবে, তাহলে তোমাদের আজকের বিষয়গুলো বুঝতে সহজ হয়ে যাবে। শুরুর আগে গত ভিডিওতে আলোচনা করা হয়েছিল, এগুলো আজকেও আমাদের এগুলো কাজে লাগবে। এরকম কিছু বিষয় আমরা একটু দেখে নেই, যাতে ভুলে গিয়ে থাকলে আমাদের মনে পড়ে যায়। আধুনিক বা হিসাব সমীকরণ পদ্ধতিতে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্র। খরচ সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয় দায় মালিকানা সত্ত্ব এগুলো বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। খরচ সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। এছাড়া আমাদের আরো কিছু বিষয় মনে রাখতে হবে। ভবিষ্যতে কারো কাছ থেকে কিছু পাওয়া যাবে, এটা আমাদের জন্য সম্পত্তি। আর ভবিষ্যতে অন্য কোনো পক্ষ আমাদের কাছ থেকে কিছু পাবে, এটা হবে আমাদের জন্য দায়। আমরা কারো কাছ থেকে কিছু পাবো, এটা আমাদের জন্য সম্পত্তি। আর কেউ আমাদের কাছ থেকে কিছু পাবে, এটা আমার জন্য দায়। এছাড়া খরচ বকেয়া থাকলে সেটা আমাদের জন্য দায়। খরচ অগ্রিম হলে এটা আমাদের জন্য সম্পদ। আয় বকেয়া থাকলে এটা আমাদের জন্য সম্পদ। আয় অগ্রিম হলে এটা আমাদের জন্য দায়। এই জিনিসগুলো তোমরা একটু খাতায় নোট করে নিবে এবং মুখস্থ করে ফেলার চেষ্টা করবে, কারণ এগুলো আমাদের জাবেদাতে খুব বেশি কাজে লাগে। এগুলো যদি মুখস্থ থাকে আমাদের জন্য অনেক কাজ সহজ হয়ে যাবে। তো আসো আমরা একটা প্রশ্ন দেখি। 2018 সালের 1 ফেব্রুয়ারি তারিখে জনাব আকাশ নগদ 1 লক্ষ টাকা, 15,000 টাকার আসবাবপত্র, 20,000 টাকার পণ্যদ্রব্য ও 5,000 টাকার পাওনাদার নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ। আমরা হিসাব বিজ্ঞানের কাজ করার সময় ব্যক্তি এবং প্রতিষ্ঠান দুটো আলাদা পক্ষ বিবেচনা করি এবং আমরা কাজ করি প্রতিষ্ঠানের হয়ে। মালিক এবং প্রতিষ্ঠান দুটো আলাদা পক্ষ এবং আমরা কাজ করি প্রতিষ্ঠানের হয়ে। তাহলে এই প্রতিষ্ঠানটিতে ফেব্রুয়ারির 1 তারিখের আগে কিছুই ছিল না। ফেব্রুয়ারির 1 তারিখে কারবারে কিছু নগদ টাকা এসেছে, কিছু আসবাবপত্র এসেছে, কিছু পণ্য এসেছে, আবার কিছু পাওনাদারও এসেছে। তো এগুলোর ফলে আমাদের সম্পত্তি দায় কি হ্রাস বৃদ্ধি পাচ্ছে, এগুলো দিয়ে আমাদের কি করতে হবে, জাবেদাটা করতে হবে। তাহলে প্রথমে আমাদের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে কারবারে কত টাকা, 1 লক্ষ টাকা। তাহলে নগদান হিসাব একটা সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট। তাহলে নগদান হিসাব ডেবিট হবে কত টাকা, 10,000 টাকা। আসবাবপত্র এটাও একটা সম্পত্তি, কারবারে আসবাবপত্র এসেছে ফলে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র হিসাব কি হবে, ডেবিট। পণ্যদ্রব্য এটা ব্যবসায়ের জন্য একটা খরচ। আমি বিক্রয় করার জন্য যেই পণ্যগুলো কারবারে কিনি এগুলোকে আমরা কি হিসেবে বিবেচনা করি, খরচ। তাহলে কারবারের খরচ বৃদ্ধি পেয়েছে কত টাকা, 20,000 টাকা। খরচ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে কত টাকা, 20,000। পাওনাদার বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা। তাহলে পাওনাদারটা হচ্ছে আমাদের জন্য কি, দায়। দায় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট। তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট হবে কত, 5,000। তাহলে খেয়াল করো, এই মালিক কারবারে নগদ আসবাবপত্র পণ্যদ্রব্য মিলাই মোট এনেছে কত টাকা, 35,000 টাকা, 1,35,000। কিন্তু আমরা দেখছি এর মধ্যে 5,000 টাকা হচ্ছে আবার দায়। তাহলে মালিক নিজ থেকে এনেছে কত, 1,30,000। মালিক নিজ থেকে যেটা কারবার আনে সেটাকে আমরা বলি মূলধন বা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে মূলধন হিসাব ক্রেডিট হবে কত, 1,30,000। আসলে আমরা জাবেদাটা দেখি। তো জাবেদার ঘর করার আগে আমাদেরকে শিরোনাম দিতে হয়। শিরোনাম হবে জনাব আকাশের জাবেদা বই। এরপর আমরা জাবেদার ঘর করে জাবেদাটা করব। তাহলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে 1 লক্ষ টাকা, নগদান হিসাব ডেবিট 1 লক্ষ। আসবাবপত্র নামক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 15,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 15,000। ব্যবসায়ের পণ্য ক্রয় করা হয়েছে, এটা কারবারের জন্য একটা খরচ। খরচ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট 20,000 টাকা।
আবার আমাদের একটা দায় বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, দায়ের নাম হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব। তো আমরা প্রদেয় হিসাব ইউজ করব। প্রদেয় হিসাব ডেবিট কত? ৫,০০০। তাহলে কারবারের মোট খরচ এবং সম্পত্তি বৃদ্ধি পেল ১,৩৫,০০০। এখানে ৫,০০০ টাকা হচ্ছে পাওনাদারের, তাহলে মালিক আর নিচ থেকে দিয়েছে কত? ১,৩০,০০০। তাহলে প্রতিষ্ঠানের কাছ থেকে মালিকের পাওনা আছে কত? ১,৩০,০০০। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে মূলধন হিসাব ক্রেডিট ১,৩০,০০০। যেহেতু নগদ টাকা, আসবাবপত্র, পণ্য ও পাওনাদার নিয়ে ব্যবসা শুরু করবে। একটা জিনিস খেয়াল রাখবে, প্রশ্নে যদি কখনো জাবেদাতে ব্যাখ্যা দিতে মানা করে দেয়, সেই ক্ষেত্রে আমরা জাবেদাতে ব্যাখ্যা দিব না। এছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে সকল ধরনের জাবেদাতে আমাদেরকে কি দিতে হবে? জাবেদার সাথে ব্যাখ্যা দিতে হবে। আমরা পরবর্তী জাবেদাতে যাই। ফেব্রুয়ারি ১ তারিখ আবার বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ ১,০০০ টাকা। বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ ১,০০০ টাকা। যারা এসএসসি তে ব্যবসায় শিক্ষা শাখায় ছিলা তারা এই জাবেদাটা অনেকেই করেছো। এটা জাবেদাটা আমরা মোটামুটি সবাই মুখস্থ পারি। জাবেদাটা হচ্ছে কি? বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু আমরা আজকে একটু বুঝে কেন বিজ্ঞাপন হিসাব ডেবিট, কেন ক্রয় হিসাব ক্রেডিট হয় সেটা বুঝে করার চেষ্টা করব। আমাদের কারবারের পণ্য সম্পর্কে যাতে ভোক্তারা ধারণা পায়, এজন্য আমরা কিছু পণ্য বিনামূল্যে ভোক্তাদেরকে দিয়ে দিয়েছি, যাতে তারা পণ্যটা একবার বিনামূল্যে পেয়ে ভোগ করে ভালো লাগলে বারবার আমার কাছ থেকে কিনতে আসে। তাহলে এটা আমার জন্য একটা খরচ। আমি ভোক্তাদেরকে বা কাস্টমারদেরকে বিনামূল্যে কিছু জিনিস দিয়ে দিয়েছি, এগুলো বানাতে বা কিনতে আমার টাকা লেগেছিল। তাহলে এটা আমার জন্য একটা কি? খরচ। খরচ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে বিজ্ঞাপন হিসাব কি হবে? ডেবিট। এখন কোনো টাকা কিন্তু আমার কাছ থেকে যাচ্ছে না, যাচ্ছে কি? পণ্য। আগে আমরা পণ্য বিক্রয়ের জন্য যে পণ্যগুলো কিনেছিলাম সেগুলোকে আমরা একটা খরচের নাম দিয়ে দেখিয়েছিলাম। খরচটার নাম কি ছিল? ক্রয় হিসাব। খরচটার নাম ছিল কি? ক্রয় হিসাব। তাহলে ক্রয় হিসাবে কোন জিনিসগুলো থাকে? যেগুলো আমরা বিক্রয়ের জন্য কিনি। এখন ওই খরচটার কিছু পণ্য আমরা অন্য একটা খাতে ব্যবহার করে ফেলেছি। তাহলে যখন আমি বিজ্ঞাপন খরচটা দেখাবো, তাহলে ওই খরচটা আমার ক্রয়ের মধ্যেও অন্তর্ভুক্ত আছে। এখন আবার আমি বিজ্ঞাপনের মধ্যেও লিখেছি। তাহলে একই খরচ দুইবার চলে এসেছে। তাহলে আমার আগের খরচটা থেকে এটা কি করে দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা যখন বিজ্ঞাপন নামক খরচ দিয়ে দেখাবো, তাহলে এটা ক্রয় থেকে এটা কি করে দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তাহলে বিজ্ঞাপন নামক খরচ বৃদ্ধি পাবে, আবার ক্রয় নামক খরচটা কি হবে? হ্রাস পাবে। খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, আর খরচ হ্রাস পেলে ক্রেডিট হয়। ক্রয় হিসাব কি হবে? ক্রেডিট। এছাড়া আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, যদি কখনো কোনো পণ্য আমার কাছ থেকে হ্রাস পায় কিন্তু যেটাতে আমার কোনো মুনাফা অর্জিত হবে না, তখন ওটাকে ক্রয় হিসাবটাকে কি করে দিতে হবে? ক্রেডিট করে দিতে হবে। তখন আর বিক্রয় লেখা যাবে না। এটা পরবর্তীতে আমরা অন্য জাবেদাতে আরো ডিটেইলস জানতে পারবো। তাহলে মনে রাখবো কি, আমরা যদি কখনো কোনো কারণে পণ্য হ্রাস পায় এবং ওখানে আমার কোনো মুনাফা অর্জিত না হয়, তাহলে ক্রয় হিসাবটা কি হবে? ক্রেডিট হবে। এটা আমরা মনে রাখবো। পরবর্তীতে আমরা এটা নিয়ে আরো ডিটেইলস বোঝার চেষ্টা করব। তাহলে আজকের জাবেদাটা আমাদের হচ্ছে কি? বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব কেন ডেবিট হলো? কারণ বিজ্ঞাপন বাবদ আমরা খরচ করেছি। আর ক্রয় হিসাব কেন ক্রেডিট হলো? কারণ বিজ্ঞাপন বাবদ যে খরচটা আমরা করেছি এটা আগে আমরা ক্রয় হিসাব নামক একটা খরচের মধ্যে দেখিয়েছিলাম। এখন যেহেতু এটাকে বিজ্ঞাপন হিসাবে দেখাচ্ছি, ওই ক্রয় থেকে এটাকে কি করে দিতে হবে? হ্রাস করে দিতে হবে। বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ফেব্রুয়ারি ২ তারিখ রহিমের কাছে ১০,০০০ টাকার পণ্য বিক্রয় করে ১০% নগদে, ১০% চেকে ও ২০% বিলে স্বীকৃতি পাওয়া গেল। রহিম নামক একজন কাস্টমারের কাছে আমরা ১০,০০০ টাকার পণ্য বিক্রি করেছি। সে আমাদেরকে নগদে, চেকে, বিলে কিছু টাকা কি করেছে? পরিশোধ করেছে। এখানে বিলটা কি আমরা একটু আলোচনা করি। যারা এসএসসি তে ব্যবসা শিক্ষায় ছিল না তাদের জন্য বিষয়টা নতুন। আমি কারো কাছে কোনো পণ্য বিক্রি করে যদি টাকা না নেই সেটাকে আমরা বলি ধারে। এখন ধারে বিক্রয়ে সাধারণত কোনো দলিল তৈরি করা হয় না। যেমন ধরো আমরা আমাদের আশেপাশের পরিচিত দোকান থেকে যদি বাকিতে কোনো কিছু কিনি,
সাধারণত সেখানে তাকে কোনো কিছুতে সিগনেচার দিয়ে ডকুমেন্ট রেখে আসতে হয় না, মৌখিক পরিচিতির মাধ্যমে আমাদেরকে পণ্যটা দিয়ে দেয়। কিন্তু যখন এরকম ক্রেতা বিক্রেতার মধ্যে একটা এই ধারে বিক্রয়টা নিয়ে বা ধারে ক্রয়টা নিয়ে একটা দলিল তৈরি হবে এবং সেখানে যে পণ্য কিনেছে সে কত টাকা পাওনা আছে, কখন পরিশোধ করবে, এগুলোর একটা সিগনেচার করে একটা স্বীকৃতি দিয়ে দেয়, তখন এটাকে বলা হয় বিল। তো যখন আমরা পণ্য বিক্রয় করে বিল পাবো তখন এটাকে বলা হচ্ছে প্রাপ্য বিল। আর যখন আমরা পণ্য ক্রয় করব এবং বিলের স্বীকৃতি দিব তখন ওটাকে বলা হবে প্রদেয় বিল। অর্থাৎ যখন আমরা টাকা পাবো তখন হচ্ছে প্রাপ্য বিল, আর যখন আমাদেরকে টাকা দিতে হবে তখন ওটা হবে প্রদেয় বিল। তো আসো আমরা একটু ক্যালকুলেশনটা আগে একটু দেখে নেই। 10,000 টাকার মধ্যে থেকে 10% নগদে পাওয়া গিয়েছে, তাহলে আমার কাছে নগদ টাকা এসেছে কত টাকা? 1,000। চেক পেয়েছি 10%-এর, তাহলে চেকের জন্য কত টাকা? 1,000 টাকা। চেকটা আমাদেরকে ব্যাংকে জমা দিয়েছে এই কথা না বললেও বর্তমানে সাধারণত ম্যাক্সিমাম চেকের লেনদেনগুলো সাধারণত দাগ কাটা চেকের মাধ্যমে হয়। আর দাগ কাটা চেক পেলে আমাদেরকে কি হিসাব ডেবিট করতে হয়? ব্যাংক হিসাব ডেবিট করতে হয়। আগের নিয়মে চেক ব্যাংকে জমা না দিলে সেটাকে নগদ টাকা হিসেবে গণ্য করা হতো, কিন্তু এখন যেহেতু ম্যাক্সিমাম চেকগুলোই দাগ কাটা চেক হয়ে থাকে, দাগ কাটা চেকের ব্যবহার এখন খুব বেশি, এই জন্য কিছু না বললেও এটাকে আমরা কি হিসাবে ধরবো? দাগ কাটা চেক ধরবো, এবং দাগ কাটা চেকের ক্ষেত্রে কি ডেবিট করতে হয়? ব্যাংক হিসাব ডেবিট করতে। আর প্রাপ্য বিল পাচ্ছি 20%, অর্থাৎ 10,000 টাকার 20% কত? 2,000। তাহলে 1,000 টাকা পেলাম নগদ, 1,000 টাকা পেলাম চেক, 2,000 টাকার পেলাম বিল, তাহলে মোট কত টাকা পাওয়া গেল? 4,000। কিন্তু আমি পণ্য বিক্রি করেছিলাম 10,000 টাকার, তাহলে আরো অবশিষ্ট 6,000 টাকা রয়ে গেছে। এটা আমাদের জন্য কি? তার কাছ থেকে, রহিমের কাছ থেকে আমরা আরো 6,000 টাকা পাবো। তো আমরা শুরুতে বলেছিলাম কারো কাছ থেকে কিছু পাবো, এটা আমাদের জন্য সম্পত্তি। এটাকে আমরা বলবো দেনাদার বা প্রাপ্য হিসাব। এটাকে আমরা বলবো কি? দেনাদার বা প্রাপ্য হিসাব। তাহলে জাবেদাটা কি দাঁড়াচ্ছে আমরা দেখি। নগদান হিসাব ডেবিট 1,000, ব্যাংক হিসাব ডেবিট 1,000, যেহেতু নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে আর চেকের টাকাটাও ব্যাংকে বৃদ্ধি পাবে, ব্যাংক হিসাব ডেবিট। আর প্রাপ্য বিল নামক একটা সম্পত্তি, প্রাপ্য বিলটা আমাদের জন্য সম্পত্তি, কারণ এখানে আমরা ভবিষ্যতে টাকা পাবো। সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। প্রাপ্য বিল হিসাব ডেবিট কত? 2,000। তাহলে মোট 4,000 গেল। আরো 6,000 টাকা আমরা রহিমের কাছ থেকে পাবো, সেটা হচ্ছে হিসাবে দেখাবো আমরা দেনাদার বা প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব বা দেনাদার বৃদ্ধি পাচ্ছে কত টাকা? 6,000 টাকা। তাহলে নগদ টাকা বাড়লো 1,000, ব্যাংক হিসাব বাড়লো 1,000, প্রাপ্য হিসাব বা প্রাপ্য বিল বাড়লো 2,000 টাকা, প্রাপ্য হিসাব বাড়লো 6,000 টাকা। এগুলো সবগুলোই সম্পত্তি, সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। এই জন্য এগুলো কি হচ্ছে? ডেবিট। আর পণ্য বিক্রয় আমাদের জন্য একটা আয়, আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। পণ্য যত বিক্রয় করব আমাদের ব্যবসার আয় তত বাড়বে, আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু নগদে, চেকে ও প্রাপ্য বিল, নগদে, চেকে, প্রাপ্য বিল এ ও ধারে পণ্য বিক্রয় করা হলো। ফেব্রুয়ারি 4, করিমের কাছ থেকে 10,000 টাকার পণ্য ক্রয়। খেয়াল করো, করিমের কাছ থেকে 10,000 টাকার পণ্য ক্রয়, এখানে নগদে বা ধারে কিচ্ছু বলেনি। যখন কোনো ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেয়া থাকবে তখন নগদ যদি উল্লেখ না থাকে ওটাকে ধারে ধরতে হবে। যেমন ধরো এখানে যদি আমাকে বলে দিত যে করিমের কাছ থেকে নগদে 10,000 টাকার পণ্য ক্রয়, নগদে বলে দিলে সেক্ষেত্রে নাম থাকুক বা না থাকুক এটা নগদ ক্রয় বা নগদ বিক্রয়। কিন্তু নগদ যদি উল্লেখ না থাকে তখন আমাদেরকে খেয়াল করতে হবে এখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আছে কিনা। নাম থাকলে সেটাকে আমরা ধারে ধরবো, আর নাম না থাকলে সেটাকে নগদে ধরবো। যেমন ধরো এখানে যদি আমাকে বলতো শুধু 10,000 টাকার পণ্য ক্রয়, তখন ওটাকে আমরা নগদে ধরতাম। এখন বলেছে করিমের কাছ থেকে 10,000 টাকার পণ্য ক্রয়, নাম আছে, নগদ উল্লেখ করেনি, তাহলে ধরে নিতে হবে বাকিতে ক্রয় করা হয়েছে। তাহলে ক্রয় ব্যবসার জন্য একটা খরচ, পণ্য ক্রয় এটা ব্যবসার জন্য একটা কি? খরচ। খরচ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। আবার এই যে বাকিতে কিনেছি, তাহলে করিম আমার কাছ থেকে টাকা পাবে, এটা আমার জন্য একটা দায়, দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে বাকিতে ক্রয় করলে যে দায়টা সৃষ্টি হয় সেটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলি পাওনাদার বা প্রদেয় হিসাব। তাহলে জাবেদাটা কি দাঁড়াচ্ছে? ক্রয় হিসাব ডেবিট 10,000, প্রদেয় হিসাব করিম ক্রেডিট 10,000। ক্রয়টা ব্যবসার জন্য একটা খরচ,
পণ্য কিনাতে খরচ বৃদ্ধি পাচ্ছে। আর যেহেতু টাকাটা দেই নাই, একজন আমার কাছ থেকে টাকা পাবে, আমার দায়ও বৃদ্ধি পাচ্ছে। দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব করিম ক্রেডিট। যেহেতু ধারে পণ্য ক্রয় করা হলো। ফেব্রুয়ারি 6, চলতি মাসের অফিস ভাড়া নগদে প্রদান করা হলো 5,000 টাকা। খেয়াল করো, চলতি মাসের কথাটা এখানে একটু গুরুত্বপূর্ণ। আমরা যেই মাসের অঙ্ক করছি ওই মাসের অতিরিক্ত যদি আমরা কোনো খরচ পরিশোধ করে ফেলি, যদি আমরা ফেব্রুয়ারি মার্চের একসাথে পরিশোধ করে দিলাম, বা আমাদেরকে বললো 4 মাসের 6 মাসের ভাড়া একসাথে পরিশোধ করা হলো, তখন ওটাকে আমরা অগ্রিম হিসাবে বিবেচনা করব। তখন ওটাকে আমরা কি হিসাবে বিবেচনা করব? অগ্রিম। যেই মাসের অঙ্ক করছি তার অতিরিক্ত যদি পরিশোধ করে ফেলি তখন ওটাকে কি? অগ্রিম। আর খরচ অগ্রিম হলে সেটা আমাদের জন্য কি? সম্পদ। কিন্তু এখানে আমাদেরকে বলে দিয়েছে চলতি মাসের, অর্থাৎ আমরা শুধু যেই মাসের অঙ্ক করছি ওই মাসের খরচটা পরিশোধ করেছি। তাহলে যেই মাসের অঙ্ক করছি ওই মাসেরটা পরিশোধ করলে তখন ওটাকে কি হিসাবে গণ্য করতে হবে? খরচ। তাহলে এখানে আমরা সোজা কথা ভাড়া নামক একটা খরচ কি করেছি? পরিশোধ করেছি। কত টাকা? 5,000 টাকা। তাহলে খরচ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে ভাড়া পরিশোধ করেছি, আমাদের খরচ বৃদ্ধি পেয়েছে, আবার এই ভাড়া দিয়ে দেওয়ার ফলে আমার নগদ টাকা কমে গেছে। তাহলে জাবেদাটা কি হবে? ভাড়া হিসাব ডেবিট। কেন? খরচ বৃদ্ধি পাচ্ছে। নগদান হিসাব ক্রেডিট। ফলে কেন? কারণ এটার ফলে আমার নগদ টাকা কি হয়েছে? হ্রাস পেয়েছে। নগদ টাকা একটা সম্পত্তি, সম্পত্তি হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে এরকম যে কোনো খরচ যদি আমরা পরিশোধ করি তাহলে খরচ বাড়বে, ওই সংশ্লিষ্ট খরচটা কি হবে? ডেবিট। আর এটার ফলে নগদ টাকা যদি কমে যায়, নগদান হিসাব ক্রেডিট। কখনো যদি চেকে পরিশোধ করি সেক্ষেত্রে ব্যাংক থেকে টাকা কমবে, ব্যাংক হিসাব ক্রেডিট। ফেব্রুয়ারি 8, চেকের মাধ্যমে 6 মাসের বীমা সালামি প্রদান করা হলো 12,000 টাকা, যেটা আমরা ফেব্রুয়ারি 6 তারিখে জাবেদাতে আলোচনা করে ফেলেছি। খেয়াল করো, এখন আমরা কিন্তু 1 মাসের বীমা সালামি দেইনি, একসাথে কয় মাসের দিয়ে দিয়েছি? 6 মাসের। তাহলে এখন এটাকে আর আমরা খরচ হিসাবে ধরতে পারবো না। খরচটা যেহেতু অগ্রিম পরিশোধ করা হয়েছে, খরচ অগ্রিম হলে এটা আমাদের জন্য কি? সম্পদ। আর সম্পদ বোঝানোর জন্য আমাদেরকে অগ্রিম কথাটা সাথে লিখতে হবে। তাহলে অগ্রিম বীমা সালামি নামক একটা সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। অগ্রিম বীমা সালামি হিসাব ডেবিট। সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। আর চেক দিয়েছি তাহলে নগদ টাকা কমবে না, আমার ব্যাংক জমা কমে যাবে। ব্যাংক জমা একটা সম্পত্তি, সম্পত্তি হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে অগ্রিম বীমা সালামি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অগ্রিম বীমা সালামি হিসাব ডেবিট, কারণ অগ্রিম বীমা সালামিটা এখানে আমাদের জন্য খরচ না, এটা আমাদের জন্য কি? সম্পত্তি। সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। আর ব্যাংক জমাও একটা সম্পত্তি, সম্পত্তি হ্রাস পাচ্ছে, এখানে ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট। তোমরা এই জিনিসগুলো যদি একটু নোট নিয়ে নাও তোমাদের ভবিষ্যতের জন্য কাজে আসবে। এরকম যেমন ধরো যেই মাসের অঙ্ক করছি শুধু ওই মাসের পরিশোধ করা হলে এটাকে খরচ দেখাতে হবে। যদি একাধিক মাসের পরিশোধ করি তখন আমাদেরকে এটাকে অগ্রিম খরচ বা সম্পত্তি দেখাতে হবে। এভাবে যদি নোট করে নাও তোমাদের ভবিষ্যতের জন্য কাজে আসবে নোটগুলা। তো চাইলে কেউ নোট করে নিতে পারো খাতায়। পরবর্তী জাবেদা ফেব্রুয়ারি 10 তারিখ, অফিসের জন্য কাগজ, কলম, পেন্সিল ইত্যাদি ক্রয় করা হলো 500 টাকা। কাগজ, কলম, পেন্সিল, স্টেপলার এরকম জিনিসগুলোকে আমরা কি বলি? হিসাব বিজ্ঞানের ভাষায় মণিহারি। কি বলি? মণিহারি। ইংরেজিতে বলা হয় স্টেশনারি। তাহলে এটা আমাদের জন্য একটা খরচ। খরচ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। আর নগদ টাকা কমে যাবে, এখানে নগদান হিসাব কি হবে? ক্রেডিট। খেয়াল করো, ক্রয় করা হলো বলেছে, নগদে কিন্তু বলেনি, কিন্তু এখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম নেই, যার কারণে এটাকে আমরা কি হিসাবে ধরছি? নগদে ধরছি। তাহলে মণিহারি নামক একটা খরচ বৃদ্ধি পাচ্ছে, নগদ টাকা হ্রাস পাচ্ছে। খরচ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে মণিহারি হিসাব ডেবিট, নগদ টাকা হ্রাস পাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট। সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট, খরচ বৃদ্ধি পেলে ডেবিট। পরবর্তী জাবেদা ফেব্রুয়ারি 12 তারিখ, একটি কম্পিউটার ক্রয় করা হলো 20,000 টাকা, যার জন্য আরো 500 টাকার সংস্থাপন ব্যয় পরিশোধ করা হলো। কম্পিউটার এটা আমাদের জন্য একটা সম্পত্তি। খরচ আর সম্পত্তির মধ্যে পার্থক্য হচ্ছে, পণ্য আর সম্পত্তির মধ্যে পার্থক্য হচ্ছে পণ্যটা ক্রয় করি আমরা বিক্রয়ের জন্য, আর সম্পত্তিটা ক্রয় করি ব্যবহারের জন্য।
তাহলে কম্পিউটারটা এখানে আমাদের জন্য সম্পত্তি হিসেবে গণ্য করতে হবে। আর কম্পিউটার লেখা যাবে না, সমজাতীয় যেমন ধরো কম্পিউটার, প্রিন্টার, ফটোকপি মেশিন, এরকম সমজাতীয় জিনিসগুলোকে একসাথে একটা শিরোনামের অধীনে আমরা লিখি। সেটা যেমন ধরো কম্পিউটারের ক্ষেত্রে আমরা লিখবো অফিস সরঞ্জাম, চেয়ার, টেবিল, আলমারি, এগুলোকে আমরা একসাথে কি বলি? আসবাবপত্র। হিসাবের জটিলতা কমানোর জন্য এরকম সমজাতীয় জিনিসগুলোকে একটা নাম দিয়ে লেখা হয়। তাহলে এখানে আমাদের হিসাবের নামটা হবে কি? অফিস সরঞ্জাম। আর সম্পত্তির ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কোনো সম্পত্তি ক্রয়ের সাথে অন্য কোনো খরচ হলে সেটাকে ওই সম্পত্তির মূল্য হিসেবে গণ্য করতে হবে। এটাকে আলাদা দেখানো যাবে না, এটাকে সম্পত্তির দাম হিসেবে দেখাতে হবে। তাহলে 20,000 টাকার কম্পিউটারের জন্য 500 টাকার সংস্থাপন ব্যয় পরিশোধ করা হয়েছে। তাইলে আমার মোট কম্পিউটারটার দাম পড়েছে কত? 20,500। তাহলে এখানে সংস্থাপন ব্যয়ে 500 টাকা আলাদা দেখানোর সুযোগ নেই। তাহলে আমাদের সম্পত্তি বৃদ্ধি পাবে, আবার নগদ টাকা কি হবে? কমে যাবে। আসলে আমরা জাবেদাটা দেখি। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 20,500, নগদান হিসাব ক্রেডিট 20,500। তাহলে অফিস সরঞ্জাম নামক সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, এই জন্য অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয়, আবার সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হয়। নগদ টাকা নামক সম্পত্তি হ্রাস পাচ্ছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। আরেকটা বিষয় তোমরা তাহলে নোট নিয়ে দিতে পারো যে কোনো সম্পত্তি ক্রয়ের সাথে অন্য কোনো খরচ হলে সেটাকে আলাদা খরচ হিসেবে দেখানো যাবে না, সম্পত্তির দামের সাথে কি করে দেখাতে হবে? যোগ করে দেখাতে হবে। কিন্তু পণ্যের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। পণ্যের ক্ষেত্রে আলাদা যত রকমের খরচ হবে সেগুলোকে আলাদা আলাদা নাম দিয়ে দেখাতে হবে। আমরা পরবর্তীতে জাবেদা পাবো, তখন আলোচনা করব। ফেব্রুয়ারি 14 তারিখ, মালিকের স্ত্রীর জন্য ফুল ও উপহার ক্রয় বাবদ 500 টাকা কারবার থেকে পরিশোধ করা হলো। মালিকের স্ত্রীর জন্য ফুল ও উপহার ক্রয়, এটা একটা মালিকের ব্যক্তিগত খরচ। এটা কারবার থেকে যদি পরিশোধ করা হয়ে থাকে, এটাকে আমরা কি হিসেবে গণ্য করব? উত্তোলন। মালিকের যে কোনো ব্যক্তিগত খরচ কারবার থেকে পরিশোধ করলে সেটাকে আমরা কি বলবো? উত্তোলন। উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আর মালিকানা সত্ত্ব হ্রাস পেলে কি হয়? ডেবিট হয়। আর কারবার থেকে নগদ টাকা চলে গেছে, নগদ টাকা একটা সম্পত্তি, সম্পত্তি হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে জাবেদাটা কি দাঁড়াচ্ছে আমাদের? দুঃখিত, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন কেন ডেবিট হচ্ছে? কারণ মালিকের কোনো খরচ কারবার থেকে পরিশোধ করেছি, মালিকের কোনো খরচ কারবার থেকে পরিশোধ করলে সেটাকে বলা হয় উত্তোলন। আর উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে কি হয়? ডেবিট। আর নগদ টাকা কমে গেছে কারবারের, সম্পত্তি হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যাটা কি হবে? যেহেতু মালিকের ব্যক্তিগত কাজে অর্থ ব্যয় করা হলো, এরকম মালিকের যে কোনো খরচ, মালিকের বাড়ি ভাড়া পরিশোধ করা হলো, মালিকের ছেলের স্কুলের বেতন দেওয়া হলো, মালিকের বাসার জন্য অন্য যে কোনো খরচ, বা মালিক কারবার থেকে টাকা নিয়ে গেল, এগুলোকে সবগুলোকে আমরা কি বলবো? উত্তোলন। আর এগুলোর ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় বিধায় উত্তোলন হিসাব কি হয়? ডেবিট হয়। ফেব্রুয়ারির 16 তারিখ, কারবারের জন্য একটি টেবিল ক্রয় যার মূল্য বাবদ 2,000 টাকা মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলো। খেয়াল করো, টেবিলটা ক্রয় করেছি কারবারের জন্য, কিন্তু টাকাটা দিয়েছে কে? মালিক। তাহলে কারবারের জন্য একটা টেবিল ক্রয় করাতে আমার কারবারে আসবাবপত্র বৃদ্ধি পাবে, সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। কিন্তু কারবার থেকে কোনো টাকা হ্রাস পাইনি, টাকাটা কে দিয়েছে? মালিক। মালিক কারবার থেকে কিছু নিয়ে গেলে একটু আগে আমরা বলেছিলাম কি? সেটা কি? উত্তোলন। আর মালিক কারবারে কিছু আনলে সেটা হচ্ছে কি? মূলধন, যেটা আমরা একদম প্রথম জাবেদাতে করেছিলাম। মালিক কারবারে কিছু আনলে সেগুলোর ফলে মালিকের মূলধন কি হবে? বৃদ্ধি পাবে। আর মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে জাবেদাটা কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আসবাবপত্রটা ব্যবসার জন্য সম্পত্তি, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট। আর এটা যেহেতু মালিক ব্যক্তিগত টাকা দিয়ে কারবারের জন্য কিনে দিয়েছে, এটাকে আমরা কি হিসাবে দেখাবো? মূলধন হিসাবে। মূলধন বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। ফেব্রুয়ারির 18 তারিখ, ধারে পণ্য বিক্রয় 20,000 টাকা। ধারে পণ্য বিক্রয় করলে যার কাছে আমরা পণ্যগুলো বিক্রি করেছি তার কাছ থেকে টাকা পাবো।
কারো কাছ থেকে কিছু পাওয়া যাবে, এটা আমাদের জন্য সম্পত্তি। আর এই সম্পত্তির নাম হচ্ছে দেনাদার। বিক্রয় করলে কিছু ধারে, তখন এটাকে আমরা কি বলি? দেনাদার বা প্রাপ্য হিসাব। তো এখন প্রাপ্য হিসাবটা বেশি ব্যবহার হয়, আমরাও প্রাপ্য হিসাব ব্যবহার করব। আর বিক্রয়টা একদিকে আমাদের জন্য আয়, আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে জাবেদাটা কি হবে? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব নামক একটা সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, আর বিক্রয় নামক আয় বৃদ্ধি পাচ্ছে। সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি টাকাটা নগদে পাওয়া যেত তখন আর প্রাপ্য হিসাব বৃদ্ধি পেত না, তখন নগদ টাকা বৃদ্ধি পেত, তখন নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বা এর আগে আমরা 1 তারিখ বা 2 তারিখের দিকে একটা পেয়েছিলাম, কিছু টাকা নগদে পেয়েছি, কিছু টাকা চেকে পেয়েছি, কিছু টাকা বিলে পেয়েছি, সেক্ষেত্রে আলাদা আলাদা করে লিখব। পরবর্তী জাবেদা, ধারে পণ্য ক্রয় 30,000 টাকা। ধারে পণ্য ক্রয় করেছি, ক্রয়টা ব্যবসার জন্য একটা খরচ, খরচ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। ক্রয় হিসাব ডেবিট 30,000, কিন্তু টাকা পরিশোধ করিনি। তাহলে যার কাছ থেকে আমরা পণ্যগুলো কিনেছিলাম সে আমাদের কাছ থেকে টাকা পাবে, কেউ আমার কাছ থেকে কিছু পাবে, এটা আমার জন্য দায়। আর এই দায়ের নাম হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব। দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে ক্রয় নামক খরচ বৃদ্ধি পাচ্ছে, খরচ বৃদ্ধি পেলে ডেবিট, আর প্রদেয় হিসাব নামক দায় বৃদ্ধি পাচ্ছে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। একদিকে খরচ বৃদ্ধি পাচ্ছে, আরেকদিকে দায় বৃদ্ধি পাচ্ছে। খরচ বৃদ্ধি পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। ফেব্রুয়ারি 22, দেনাদারের কাছ থেকে আদায় 10,000 টাকা। অর্থাৎ আমি মানুষের কাছ থেকে যে টাকাগুলা পাইতাম তাদের কাছ থেকে 10,000 টাকা পাওয়া গিয়েছে। তো আমি আগে ধারে বিক্রি করেছিলাম, একজনের কাছ থেকে আমি 30,000 টাকা পাইতাম, সে এখন আমাকে 10,000 টাকা দিয়েছে। তাহলে আমার কারবারে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। নগদ টাকা একটা সম্পত্তি, সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। তাহলে নগদান হিসাব কি হবে? ডেবিট। আবার ধরো আগে আমি বিভিন্ন জনের কাছ থেকে 30,000 টাকা পেতাম, এখন 10,000 টাকা দিয়ে দিয়েছে, তাহলে আমি আর কত পাবো? 20,000 টাকা। তাহলে দেনাদারের কাছ থেকে টাকা আদায় হয়ে গেলে দেনাদার কি হয়ে যায়? কমে যায়। আর দেনাদার বা প্রাপ্য হিসাব একটা সম্পত্তি, সম্পত্তি হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে জাবেদাটা কি হবে? নগদ টাকা আসবে, নগদান হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব কাছ থেকে টাকা পেয়ে গেলে প্রাপ্য হিসাব কমে যাবে, সম্পত্তি হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, প্রাপ্য হিসাব হ্রাস পাচ্ছে। সর্বশেষ জাবেদা, পাওনাদারকে পরিশোধ করা হলো 12,000 টাকা। পাওনাদার বা প্রদেয় হিসাব, এটা আমাদের জন্য একটা দায়, পরিশোধ করে দিলে দায়টা কমে যাবে, দায় কমলে কি হয়? ডেবিট হয়। তাহলে পাওনাদার হিসাব ডেবিট, তো পাওনাদারের জায়গায় আমরা প্রদেয় হিসাব লিখবো, যেহেতু আমরা আগে প্রদেয় হিসাব ইউজ করেছি। তাহলে প্রদেয় হিসাব কি হবে? ডেবিট। কেন? কারণ পরিশোধ করে দেওয়ার ফলে দায়টা কি হয়ে যাবে? কমে যাবে। আগে ধরো একজন আমার কাছ থেকে 20,000 টাকা পাইতো, তাকে আমি 12,000 টাকা দিয়ে দিছি, সে এখন আর কত পাবে? 8,000 টাকা। তাহলে আগে পাইতো 20,000 টাকা, এখন পাচ্ছে কত? 8,000 টাকা, কমে গেছে। দায় হ্রাস পাইলে কি হয়? ডেবিট হয়। তাহলে পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট। আর নগদ টাকা যেহেতু দিয়ে দিচ্ছি, আমার কারবারের নগদ টাকা কমে যাবে, নগদান হিসাব কি হবে? ক্রেডিট। তাহলে জাবেদাটা দাঁড়াচ্ছে কি? প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যেহেতু পাওনাদারকে পরিশোধ করা হলো। এখন জাবেদা তো আমাদের শেষ। এখন এই জাবেদাগুলো যদি আমরা একটু ভালো করে বুঝে বুঝে করতে পারি, তাহলে এই এখানে যে কয়টা জাবেদা শিখেছি এর বাইরেও আমরা সমজাতীয় আরো অনেকগুলো জাবেদা নিজে থেকে করতে পারবো। তো তোমরাও একটু বাসায় বুঝে বুঝে করার চেষ্টা করো, বা কেন ডেবিট হচ্ছে, কেন ক্রেডিট হচ্ছে, কি বৃদ্ধি পাচ্ছে, কি হ্রাস পাচ্ছে, এগুলো বুঝে বুঝে যদি করি, এরকম কয়েকটা জাবেদা করার পরে দেখবা পরবর্তীতে কঠিন কঠিন জাবেদাগুলো তোমরা নিজেরা সমাধান করে ফেলতে পারবে। আর এখানে আমি কতগুলো রুলস বলেছিলাম যে এই ক্ষেত্রে এরকম হবে, ওগুলা যদি তোমরা একটু নোট করে নাও একটা আলাদা খাতা করে, পরবর্তী ভিডিওতে আরো অনেক পাবা এরকম সবগুলা নিয়মগুলা যদি একটা জায়গায় নোট করা থাকে, তাহলে এক জায়গা থেকে পরবর্তীতে রিভাইজ দেওয়ার সময় দেখতে পারবে, তোমাদের জন্য সুবিধা হবে। তো তোমরা প্রয়োজনে এটা একটা স্ক্রিনশট নিয়ে এই জাবেদাগুলো নিজে আবার করার চেষ্টা করবে, না পারলে আবার ওখান থেকে দেখবে সমাধান থেকে। আর বইয়ের উদাহরণের অঙ্কগুলো প্র্যাকটিস করবে, না বুঝলে আমাদের সাথে কমেন্টে প্রশ্ন করবে।
সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।